মানে আমরা দেখব জীবন বিজ্ঞান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট তোমাদের সিলেবাসে, যেখানে এএনএম এবং জিএনএম পরীক্ষায় সবথেকে বেশি নম্বরের প্রশ্ন থাকে এই লাইফ সায়েন্স থেকে। তো এই ক্লাসে আমরা লাইফ সায়েন্সের উপরে গুরুত্বপূর্ণ বাছাই করা সেরা এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন সহযোগে এই ক্লাস করব। তো চলো শুরু করি আজকের ক্লাস। ওকে, শুরু করা যাক নাকি? তো আমার ভয়েস এবং স্ক্রিন আশা করবো প্রত্যেকের কাছে এই মুহূর্তে ক্লিয়ার রয়েছে, প্রত্যেকে আমার স্ক্রিন দেখতে পাচ্ছ এবং আমার ভয়েস শুনতে পাচ্ছ। ওকে, তো শুরু করি আজকের ক্লাস। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, অ্যামিবার গমন অঙ্গের নাম কি? ক্ষণপদ, কোর্সিকা, সিটা, ফ্যাজেলা। অ্যামিবার গমন অঙ্গের নাম কি? চারটে অপশন রয়েছে, তোমাদের সঠিক উত্তর দিতে হবে। সঠিক অ্যান্সার কোনটি হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ক্ষণপদ। অ্যামিবার গমন অঙ্গের নাম হচ্ছে ক্ষণপদ। ডিয়ার স্টুডেন্ট, তোমরা যদি অ্যান্সার জানো না তাহলে একটু কমেন্টের মাধ্যমে জানাবে, আমার সাথে ইন্টারঅ্যাক্ট করবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কিন্তু অ্যাক্টিভ রয়েছে এবং তোমরা অনেক কিছু জানো অলরেডি। ওকে, নেক্সট এখানে দেখো বেশ কিছু পয়েন্ট আমরা দেখবো। হাইড্রার গমন অঙ্গের নাম কোর্সিকা, কেচোর গমন অঙ্গের নাম সিটা, ইউগ্লিনার গমন অঙ্গের নাম ফ্যাজেলা, প্যারামেজিয়াম এর গমন অঙ্গের নাম সিলিয়া। সো ডিয়ার স্টুডেন্ট, এমসিকিউ সাথে আমরা বাকি যে সমস্ত পয়েন্টগুলো রয়েছে সেগুলো দেখে নিলাম। এরপরে পরবর্তী প্রশ্নে যাব, মানুষের চোখের লেন্স কি রূপ হয়? স্বচ্ছ দ্বি অবতল লেন্স, স্বচ্ছ অবতল উত্তল লেন্স, নাকি স্বচ্ছ দ্বি উত্তল লেন্স, নাকি স্বচ্ছ সমতল উত্তল লেন্স? বলো সঠিক উত্তর কোনটা হবে? দেখো স্বচ্ছ দ্বি উত্তল লেন্স হয়ে যাবে মানুষের চোখের যে লেন্স, সেটা হচ্ছে স্বচ্ছ দ্বি উত্তল লেন্স, মানে অপশন আমার এখানে কোনটা হবে? সি হবে। এরপরে মানুষের আই বা হিউম্যান আই বা মানুষের চক্ষু সম্পর্কে বেশ কিছু পয়েন্ট আমরা দেখবো যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। দেখো প্রথমত চক্ষুকে আমরা দর্শনেন্দ্রিয় বলে থাকি, কারণ আমাদের যে সমস্ত জ্ঞানেন্দ্রিয়গুলো রয়েছে তার মধ্যে চক্ষু হচ্ছে অন্যতম মেন প্রধান। তো চক্ষু যার সাহায্যে আমরা কি দেখতে পাই, দর্শন করতে পারি, দ্যাটস ওয়াই চক্ষুকে আমরা দর্শনেন্দ্রিয় বলে থাকি। এরপরে দেখো মানুষের চোখের অংশগুলোকে আমরা মেনলি চারটে ভাগে ভাগ করি। কটি ভাগে? চারটে ভাগে ভাগ করে থাকি। কি কি সেই ভাগগুলো? এক নম্বর হচ্ছে অক্ষিগোলক বা আই বল। এক নম্বর কি বললাম? অক্ষিগোলক বা হচ্ছে আই বল। দু নম্বর কি? চক্ষুর রক্ষণমূলক অংশ বা প্রোটেক্টিভ পার্ট অফ দি আই। নেক্সট হচ্ছে চক্ষু পেশি বা আই মাসেলস, এবং 4 নম্বর হচ্ছে অশ্রু গ্রন্থি বা টিয়ার গ্ল্যান্ডস। সো এই চারটে তোমাদের ভাগ রয়েছে মানুষের চোখে, চারটে ভাগ। কি বললাম? অক্ষিগোলক, রক্ষণমূলক অংশ, চক্ষু পেশি, অশ্রু গ্রন্থি। এরপরে দেখো চক্ষু কোথায় অবস্থিত, এটা অনেক সময় প্রশ্ন আসতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। চক্ষু হচ্ছে করটির অক্ষিকটরে অবস্থিত। কোথায় অবস্থিত? করটির অক্ষিকটরে অবস্থিত। আচ্ছা, লেন্স বা মণি এটা কোথায় অবস্থিত? লেন্স বা মণি এটা কোথায় অবস্থিত? লেন্স বা মণি আইরিসের পশ্চাৎ ভাগে অবস্থিত। আচ্ছা, এর কাজটা কি? দেখো লেন্স বা মণির কাজ হচ্ছে আলোক প্রতিসরণ ঘটানো এবং আলোক রশ্মিকে রেটিনার মধ্যে কেন্দ্রীভূত করা, এই লেন্স বা মণির কাজ। নেক্সট দেখো বাকি কিছু পয়েন্ট রয়েছে যেগুলোর ফাংশন মেনলি তোমাদের কাজটা জিজ্ঞেস করতে পারে। কর্নিয়া যেরকম চক্ষু তারার আকার নিয়ন্ত্রণ করে কর্নিয়া। রেটিনা, রেটিনা হচ্ছে বস্তুর প্রতিবিম্ব গঠন করতে সাহায্য করে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এই পয়েন্টটা। বস্তুর প্রতিবিম্ব গঠনে সাহায্য করে রেটিনা। আলো এবং বর্ণগ্রাহক রূপেও কাজ করে এই রেটিনা। পরবর্তী পয়েন্ট দেখো পিউপিল বা তারারন্ধ্র যাকে বলি আমরা, চোখে প্রবেশ করা আলোর পরিমাণকে নিয়ন্ত্রণ করে এই পিউপিল দ্বারা বা তারারন্ধ্র দ্বারা। আর অপটিক স্নায়ু কি? অক্ষিপট থেকে মস্তিষ্কে চাক্ষুষ তথ্য প্রেরণ করে হচ্ছে অপটিক স্নায়ু। সো ডিয়ার স্টুডেন্ট, বলো তোমাদের সেশনটি ভালো লাগছে কি ভালো লাগছে না? আমরা কিন্তু এইভাবেই প্রত্যেকদিন ক্লাস করব, এইভাবেই তোমাদেরকে এক্সট্রা ইনফরমেশন অ্যাডিশনাল তথ্য দেবো যাতে পরীক্ষায় তোমরা কিন্তু অনেক উপকারী হও। নেক্সট পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে জিহ্বায় কাঁপুনি, রক্তাপ্লতা, ত্বকে সাদা দাগ, মুখের ঘা এবং শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়? ভিটামিন বি12, ভিটামিন ই, ভিটামিন কে, ভিটামিন বি1। বলো সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের ভিটামিন বি12। অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। ওকে, ভিটামিন বি12 এর রাসায়নিক নাম কি? রাইবোফ্লেভিন। যখন রাসায়নিক নামের কথা আসলো তাহলে বাকি পয়েন্টগুলো আমরা দেখে নিই। ভিটামিন ইর রাসায়নিক নাম কি? ভিটামিন ইর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল, যেটি বন্ধাত্ম যারভাবে বন্ধাত্মকরণ হয়। ওকে, ভিটামিন কে, ভিটামিন কে রক্তদঞ্চনে সহায়তা করে। ভিটামিন কে ফাইলোকুইনন। তোমরা আমাকে কমেন্টে জানাও তো দেখি ভিটামিন বি1 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি1 থিয়ামিন। থিয়ামিন হবে সঠিক উত্তর, ভেরি গুড। ওকে, চলো নেক্সট পরবর্তী কোশ্চেন, কোন প্রাণী কোষে প্লাস্টিড থাকে না? অ্যামিবা, ইউগ্লিনা, কেঁচো, ফারোইং। দেখো প্লাস্টিড সাধারণত কোথায় থাকে বলতো? সরি, কোশ্চেনটা আমি ভুল রিড করলাম। কোন প্রাণী কোষে প্লাস্টিড থাকে? প্লাস্টিড প্রধানত উদ্ভিদ কোষে দেখা যায়, বাট এক্সেপশন রয়েছে এখানে। কোন ভিটামিন কোন প্রাণী কোষে প্লাস্টিড থাকে এটা বলতে হবে। তো ইউগ্লিনা এমন একটি প্রাণী যেখানে কিন্তু প্লাস্টিড উপস্থিত থাকে। যদি আমরা দেখি প্লাস্টিড সাধারণত উদ্ভিদ কোষে দেখা যায়, এবং প্লাস্টিড হচ্ছে মেনলি 3 প্রকারের হয়। কি কি? ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট দেখা যায় সবুজ উদ্ভিদে, মানে সবুজ অংশে পাতায়, যেরকম সবুজ অংশ উদ্ভিদের। ক্রোমোপ্লাস্ট হচ্ছে ফুলে দেখা যায়, লিউকোপ্লাস্ট মূলে দেখা যায়। ওকে, তো 3 প্রকারের হয়ে থাকে এই প্লাস্টিড। নেক্সট চলো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, মস্তিষ্কের কোন অংশ আনন্দ, ভয় ও আবেগ নিয়ন্ত্রণ করে? বলো সঠিক উত্তর কোনটি হবে? দেখো মস্তিষ্কের মেনলি 3টে অংশ হয়। কি কি? ফোর ব্রেন বা অগ্র মস্তিষ্ক, মিড ব্রেন বা মধ্য মস্তিষ্ক এবং হিন্ড ব্রেন বা পশ্চাৎ মস্তিষ্ক। এই 3টে ভাগে ভাগ করা হয়ে থাকে। তো যদি আমরা দেখি মস্তিষ্কের কোন অংশে আনন্দ, ভয়, আবেগ নিয়ন্ত্রণ করে, অর্থাৎ 5 নম্বর প্রশ্নের আমার সঠিক উত্তর দিতে হবে। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে উত্তরটি হয়ে যাবে তোমার হচ্ছে অপশন বি, হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস কার অংশ? হাইপোথ্যালামাস ফোর ব্রেন বা অগ্র মস্তিষ্কের অংশ।
অপশন বি হবে সঠিক উত্তর। আমরা ইন ডিটেলসে অবশ্যই যাব, তো প্রত্যেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর পরে নজর রাখো একটু। দেখো এখানে আমরা যদি দেখি, এই হচ্ছে আমাদের মস্তিষ্কের অংশ, এবং অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক, এবং কোন মস্তিষ্কে কি অবস্থিত সেটাও জাস্ট একটু তোমরা দেখে নেবে। যেরকম সেরিব্রাম তোমাদের অগ্র মস্তিষ্ক, কর্পাস অগ্র মস্তিষ্ক, থ্যালামাস, হাইপোথ্যালামাস, এগুলো সবই হচ্ছে অগ্র মস্তিষ্কের অংশ। মধ্য মস্তিষ্কের মধ্যে আছে দেখো কর্পোরা, কোয়াড্রিজমিনা, ওকে, কোয়াড্রি জমিনা, এবং সেরেবেলাম, পন্স, মেডুলা অবলাঙ্গাটা, এগুলো হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কে অবস্থিত। যদি আমরা খুব ভালো করে এখানে আমরা মস্তিষ্ককে শ্রেণীবিভক্ত করতে যাই, তাহলে দেখবো মানুষের মস্তিষ্ক মেনিনজেস পর্দা বেষ্টিত থাকে, 1 নম্বর পয়েন্ট তোমাদের আসতে পারে। মস্তিষ্ক কোথায় অবস্থিত? মস্তিষ্ক করটির মধ্যে অবস্থিত। এবং কি পর্দা দ্বারা আবৃত? মস্তিষ্ক মেনিনজেস নামক পর্দা বেষ্টিত। মানুষের মস্তিষ্ককে আমরা 3টে ভাগে ভাগ করি, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কের 3টি অংশ। দেখো আমরা অগ্র মস্তিষ্ককে 3টি ভাগে ভাগ করলাম, এরপরে আমরা আবার কি করছি, সাব ক্লাসিফাই করছি এখানে, যার উপবিভাগগুলো দেখছি আমরা। অগ্র মস্তিষ্ক, তার দেখো গুরু মস্তিষ্ক, থ্যালামাস এবং হাইপোথ্যালামাস, 3টে ভাগে ক্যাটাগরাইজ করলাম। এরপরে গুরু মস্তিষ্কের কাজ দেখবো আমরা, ঠিক আছে, থ্যালামাসের কাজ দেখবো, হাইপোথ্যালামাসের কাজ আমরা অবশ্যই দেখবো। তো গুরু মস্তিষ্কের কাজ কি? চাপ, তাপ, দর্শন, ব্যথা ইত্যাদি স্পর্শবোধ, ভয়, ক্রোধ, আনন্দ প্রভৃতি চেতনাবোধ, স্মৃতি, চিন্তা, বুদ্ধি প্রভৃতি মানসিক বোধ নিয়ন্ত্রণ করে এই গুরু মস্তিষ্ক। ওকে, গুরু মস্তিষ্ক, মস্তিষ্কের সব থেকে বৃহত্তম অংশ বলা হয় গুরু মস্তিষ্ককে। এরপরে আমরা যদি দেখি হাইপোথ্যালামাসের কাজ, অনেকগুলো ফাংশন রয়েছে। দেখো এখানে প্রথম পয়েন্টটাই তোমাকে তোমার অ্যান্সার দিয়ে দিচ্ছে, আচরণগত এবং আবেগ সংক্রান্ত ব্যাপার নিয়ন্ত্রণ করে হচ্ছে হাইপোথ্যালামাস। আর কি করে? স্বয়ংক্রিয় স্নায়ুকেন্দ্রের কেন্দ্র হিসেবে কাজ করে, স্বয়ংক্রিয় স্নায়ুকেন্দ্রের কেন্দ্র হিসেবে কাজ করে। দেহের তাপ নিয়ন্ত্রণ করে। এছাড়াও ক্ষুধা, তৃষ্ণা, ঘাম, ঘুম, রাগ, শিহরণ, ভালো লাগা, ঘৃণা, উদ্বেগ প্রভৃতি নিয়ন্ত্রণ করে থাকে এই হাইপোথ্যালামাস। এছাড়াও রক্তচাপ নিয়ন্ত্রণ করে, অন্তঃক্ষরা গ্রন্থি ক্ষরণ নিয়ন্ত্রণ করে, ভেসোপ্রেসিন এবং অক্সিটোসিন নামে 2 রকমের নিউরো হরমোন সরাসরি ক্ষরিত হয় এবং পশ্চাৎ পিটুইটারির মধ্যে জমা থাকে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ভালো করে দেখবে। তোমাকে কালকে হয়তো প্রশ্ন করতে পারে যে ভেসোপ্রেসিন এবং অক্সিটোসিন নামক হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? মস্তিষ্কের হাইপোথ্যালামাস থেকে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে এখান থেকে। আচ্ছা, থ্যালামাসের কাজ আমরা দেখবো ক্রোধ, লজ্জা, বেদনা, চাপ, তাপ ইত্যাদি নিয়ন্ত্রণ করে থাকে। অনেক সময় দেখবে কিন্তু মানে তোমার একই রকমের ফাংশন প্রত্যেকটাই কম বেশি থাকে, বা সব থেকে যেটা বেশি থাকে সেইগুলোকে তোমাকে হাইলাইট করতে হবে, যেরকমটা তোমাদের প্রশ্নে দেখলে। ওকে, চলো নেক্সট পরবর্তী কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 6, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ড্যাশ এর ক্রোমোজোম সন্তানের লিঙ্গ নির্ধারণ করতে সাহায্য করে? পিতা ও মাতা দুজনেই প্রকৃতি। বলো সঠিক উত্তর কোনটি হবে? কোশ্চেন নাম্বার 6, 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটি হবে? অপশন এটা এ হবে, পিতা হবে। ওকে, পিতা হবে। তো উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত পিতার ক্রোমোজোমের সন্তানের লিঙ্গ নির্ধারণ করতে সাহায্য করে। যদি আমরা এখানটায় খুব ভালো করে পয়েন্টগুলো দেখি, এখান থেকে তোমাদের যে সমস্ত প্রবাবল পয়েন্টগুলো হতে পারে, যেরকম মানুষের দেহে মোট ক্রোমোজোমের সংখ্যা কটি, পরীক্ষায় ডিরেক্টলি প্রশ্ন আসতে পারে 23 জোড়া বা 46টি। এই পয়েন্টটাও দেখবে 23 জোড়া বা 46টি। তোমাকে হয়তো অপশন অনেক সময় এক্সামিনার সেট করে দিতে পারে 23টি, তুমি কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে সেটা ভুল করলে। মনে রাখবে 23 জোড়া, এক জোড়া মানে দুটো, 23 জোড়া অর্থাৎ 23 জোড়া 23 × 2 সমান 46টি হয়ে যাবে। ওকে, আচ্ছা, এক জোড়া সেক্স ক্রোমোজোম এবং 22 জোড়া অটোজোম থাকে। এই 23 জোড়ার মধ্যে কি বলছে? সেক্স ক্রোমোজোম হচ্ছে এক জোড়া এবং 22 জোড়া হচ্ছে অটোজোম। ওকে, আর পুরুষ দেহে যে জোড়াটি থাকে সেক্স ক্রোমোজোমের সেটা হচ্ছে XY। খুব ভালো করে দেখবে, পুরুষদের ক্ষেত্রে XY থাকে, মহিলাদের ক্ষেত্রে XX থাকে। এবং পুরুষদের যে Y ক্রোমোজোম, এই Y ক্রোমোজোমের সন্তানের লিঙ্গ নির্ধারণ করে, অর্থাৎ Y ক্রোমোজোমের কারণে ছেলে হবে না মেয়ে হবে এটা কিন্তু নির্ধারিত হয়। তো এটা কিন্তু খুব ভালো করে দেখবে, এবং এটা নিয়ে একটা সোশ্যাল ট্যাবুও রয়েছে আমাদের মধ্যে, তাই না? তো তোমাদেরকে জাস্ট জানতে হবে যে কোন বিষয়গুলো কোনখানে রয়েছে, এবং তোমরা প্রত্যেকেই ক্লাস 10 এগুলো পড়ে এসেছো। মানুষের স্পার্মে 23টি ক্রোমোজোম থাকে, এই পয়েন্টটাও দেখে রাখবে। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্নে যাই। ওকে, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে জাস্ট ছোট্ট একটা আপডেট তোমাদের জন্য দিয়ে দিই। তোমাদের মধ্যে যে সমস্ত পরীক্ষার্থীরা টার্গেট করছো এএনএম এবং জিএনএম এন্ট্রান্স এক্সাম এবারে ক্লিয়ার করবে, তাদেরকে বলবো আমাদের ক্লাস তো ফ্রিতে চলছে ইউটিউবে। পাশাপাশি তুমি যদি চাও একটি বই পাস থাকলে ভালো হবে প্র্যাকটিস করতে, কারণ তোমরা অনেকেই কম বেশি সবকিছু জানো, পড়েছো, জাস্ট তোমাদের রিভিশনের প্রয়োজন, যেগুলো আমাদের এই ক্লাসে হেল্পফুল হবে। পাশাপাশি তুমি যদি চাইছো একটা প্র্যাকটিস সেট সংগ্রহ করতে, এই মুহূর্তে বাজারের একদম ইউনিক, এক্সক্লুসিভ এবং লেটেস্ট এডিশন যদি প্র্যাকটিস সেট চাও এএনএম এবং জিএনএম পরীক্ষার জন্য, তাহলে বলবো এক্সাম বাংলা পাবলিকেশনের যে স্পেশাল এএনএম এবং জিএনএম এর অ্যাডভান্স মক ফাইটার বইটি লঞ্চ হয়েছে, সেই বইটি সংগ্রহ করতে পারো। একদম নতুন সিলেবাস অনুযায়ী রচিত প্র্যাকটিস সেট, ঠিক আছে, বাছাই করা সেরা এমসিকিউ এখানে তোমরা পাবে, সঙ্গে তোমরা পাবে হচ্ছে ম্যাথ এবং রিজনিং এর সলিউশনও পেয়ে যাবে। কোন ধরনের কোষে পর্দা আবদ্ধ নিউক্লিয়াসের অভাব থাকে? প্রোক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক কোষ, প্রাণী কোষ, উদ্ভিদ কোষ। বলো সঠিক উত্তর কোনটি হবে? 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে আমাদের প্রোক্যারিওটিক কোষ। পর্দা আবদ্ধ নিউক্লিয়াসের অভাব থাকে কোন কোষে? প্রোক্যারিওটিক কোষে। যদি আমরা সেল বা কোষ দেখি, তাহলে আমাদের মেইন পয়েন্ট কি কি আসবে? প্রত্যেকে লিখে নাও। প্রথম কোষ আবিষ্কার করেন কে? প্রথম কোষ যিনি আবিষ্কার করেছিলেন তিনি হচ্ছেন মৃত কোষ আবিষ্কার করেছিলেন। কি করেছেন? মৃত কোষ আবিষ্কার করেছিলেন। কত সালে আবিষ্কার করেন? 1665 সালে মৃত কোষ আবিষ্কার করেন। কে আবিষ্কার করেন? রবার্ট হুক আবিষ্কার করেছিলেন মৃত কোষ। লিখে নাও প্রত্যেকে, রবার্ট হুক। ওকে, রবার্ট হুক প্রথম মৃত কোষ আবিষ্কার করেন 1665 সালে, কট নামক একটা উদ্ভিদের। এরপরে পরবর্তী ক্ষেত্রে যদি আমরা দেখি 1674, কত সালে? 1674 সালে জীবিত কোষ আবিষ্কার করেন কে? ভন লিউয়েনহক তিনি কিন্তু 1674 সালে প্রথম জীবিত কোষ আবিষ্কার করেছিলেন। এই হচ্ছে কোষের আবিষ্কারের বা গোড়ার কথা আমরা দেখলাম। কোষ হচ্ছে আমাদের, কোষ দিয়ে অসংখ্য কোষ দিয়ে আমাদের মানুষের শরীর গঠিত, ঠিক যেরকম একটা বিল্ডিং বা ঘর
বা একটা বাড়ি যদি আমরা দেখি ইট দিয়ে গাঁথা হয়, ঠিক একইভাবে আমাদের শরীরটা কিন্তু অসংখ্য কোষ দিয়ে গঠিত। ওকে, তো তোমরা এই প্রোক্যারিওটিক কোষ দেখবে, কোষকে আমরা মেইনলি দুটো ভাগে ভাগ করি, প্রোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক কোষ। এই প্রোক্যারিওটিক কোষে দেখবে তোমরা নিউক্লিয়াসের কিন্তু অভাব থাকে, পর্দা আবদ্ধ নিউক্লিয়াসের অভাব থাকে, ঠিক আছে। এছাড়াও বেশ কিছু পয়েন্ট আমরা দেখবো। প্রোক্যারিওটিক কোষ হচ্ছে সরল এককোষী জীব যেগুলি পর্দা আবদ্ধ নিউক্লিয়াস নেই এখানে প্রোক্যারিওটিক কোষে, বাট ইউক্যারিওটিক সেলে তোমরা কি দেখতে পাবে, পর্দা আবদ্ধ নিউক্লিয়াস দেখতে পাবে, ঠিক আছে। আচ্ছা, একক পর্দাযুক্ত কোষ অঙ্গাণু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, ভ্যাকুয়াল, ঠিক আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, ভ্যাকুয়াল। এবং পর্দাবিহীন কোষ অঙ্গাণু যদি আমরা দেখি তাহলে রাইবোজোম, সেন্ট্রোজোম এবং সেন্ট্রিওল হয়ে যাবে। আর দ্বিস্তরীয় পর্দাযুক্ত কোষ অঙ্গাণু প্লাস্টিড, তাহলে একক পর্দাযুক্ত কোষ অঙ্গাণু, পর্দাবিহীন কোষ অঙ্গাণু আর দ্বিস্তরীয় পর্দাযুক্ত কোষ অঙ্গাণু। খুব ভালো করে দেখবে, একক বললে হবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, ভ্যাকুয়াল, দ্বিস্তরীয় বললে হবে প্লাস্টিড অনলি, পদার্থবিহীন কোষ অঙ্গাণু বলে পর্দাবিহীন কোষ অঙ্গাণু বললে হবে রাইবোজোম, সেন্ট্রোজোম এবং সেন্ট্রিওল, ঠিক আছে। রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, ঠিক আছে। পাওয়ার হাউস অফ দ্য সেল বলা হয় কাকে, পাওয়ার হাউস অফ দ্য সেল। কোষের শক্তিঘর কাকে বলা হয়, দেখি কারা বলতে পারো, খুব ইজি, খুবই ইজি, তোমরা অবশ্যই পারবে এবং পারা প্রত্যেকের উচিত। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি ভুল? ম্যালিক অ্যাসিড টমেটোতে থাকে, সাইট্রিক অ্যাসিড লেবুতে থাকে, ফর্মিক অ্যাসিড পিঁপড়াগুলি থাকে, ল্যাকটিক অ্যাসিড দইয়ে থাকে। সঠিক উত্তর কোনটি হবে? দেখো ডিয়ার স্টুডেন্ট, সঠিক উত্তরটি হবে তোমাদের এখানে কি বলতো, নিম্নের কোনটি ভুল বলেছে আমাকে। সঠিক উত্তর হবে অপশন এ, ম্যালিক অ্যাসিড। দেখো ম্যালিক অ্যাসিড কিন্তু টমেটোতে থাকে না, এটা থাকে কোথায় বলতো, এটা থাকে আপেলে, এটা থাকে অ্যাপেলে থাকে, আপেলে ম্যালিক অ্যাসিড থাকে। টমেটোতে থাকে অক্সালিক অ্যাসিড, লিখে নাও প্রত্যেকে, টমেটোতে অক্সালিক অ্যাসিড থাকে। লেবুতে বা টক জাতীয় ফলে সাইট্রিক অ্যাসিড থাকে, এটা আমরা জানি, যেখানে ভিটামিন সি সোর্স পাওয়া যায়। ফর্মিক অ্যাসিড পিঁপড়ার হুলে পাওয়া যায়, ল্যাকটিক অ্যাসিড দইয়ে পাওয়া যায়, তাই না, অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায় ভিনিগারে। ওকে, চলো নেক্সট, পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9, অস্তিত্বের জন্য সংগ্রাম মতবাদটি কার? লেমার্ক, ডারউইন, হুগো দা ভ্রিস, রবার্ট হুক। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অস্তিত্বের জন্য সংগ্রাম, অস্তিত্বের জন্য সংগ্রাম ডারউইনের। অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, ডারউইন। দেখো এখানে যদি আমরা খুব ভালো করে দেখি, ডারউইনের যে মতবাদ তিনি প্রকাশ করেছেন তাকে আমরা ডারউইন বাদ বলি, তাই না। ওকে, আচ্ছা এখানে বাকি পয়েন্টগুলো একটু দেখে নিই আমরা। ল্যামার্ক হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার সূত্রের প্রবর্তন করেন, আর হুগো দা ভ্রিস মিউটেশনের তত্ত্বের প্রবক্তা। তাহলে ল্যামার্ক অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার সূত্র প্রবর্তন করেন, মিউটেশন তত্ত্বের প্রবর্তক হচ্ছে কে, হুগো দা ভ্রিস। রবার্ট হুক হচ্ছে সর্বপ্রথম জীবিত কোষ আবিষ্কার করেন কে, রবার্ট হুক। এছাড়া যদি আমরা দেখি ডারউইনের যে মতবাদ তাকে আমরা ডারউইনিজম বলছি, যাকে আমরা প্রাকৃতিক নির্বাচনবাদ নামেও জানি, ন্যাচারাল সিলেকশন থিওরি। খুব ভালো করে এই পয়েন্টটা দেখবে, তোমাকে হয়তো প্রশ্ন করতে পারে কত সালে ডারউইন তার ন্যাচারাল সিলেকশন বাদ বা থিওরি প্রকাশ করেন? 1859 সালে। কিসের মাধ্যমে প্রকাশ করেন? দেখো, অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন নামক বিখ্যাত গ্রন্থে এই মতবাদটি অর্থাৎ তার ন্যাচারাল সিলেকশন মতবাদটি প্রকাশ করেছিলেন। অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন কত সালে? 1859 সালে। তো এখানে বেশ কিছু পয়েন্ট আমরা দেখবো এরপরে। ডারউইনবাদের যে ব্যাখ্যা, ডারউইন তত্ত্ব প্রধানত পর্যবেক্ষণ তত্ত্বের উপর ভিত্তিতে, কিসের উপর ভিত্তিতে? পর্যবেক্ষণ তত্ত্বের ভিত্তিতে করা হয়। যেখানে প্রধান যে প্রতিপাদ্য মূল বিষয়গুলো ছিল, কি কি? অনেকগুলো বিষয় ছিল। দেখো, অত্যধিকারে বংশবৃদ্ধি, অর্থাৎ এটা জীবের স্বাভাবিক বৈশিষ্ট্য, অত্যধিকারে বংশবৃদ্ধি। সীমিত খাদ্য এবং বাসস্থান, এই পৃথিবীতে বাসস্থানও সীমিত অর্থাৎ আয়তন সীমিত, এবং কি খাদ্যের পরিমাণও সীমিত, তার জন্যই মানুষ সংগ্রাম করছে বেঁচে থাকার জন্য, অস্তিত্বের জন্য সংগ্রাম, ঠিক আছে। এবং ভেদ বা প্রকরণ এবং জীবদেহে পরিবর্তন, অর্থাৎ তোমরা প্রত্যেকে এগুলো পড়েছো, ঠিক আছে। ভেদ বা প্রকরণ মানে কি? অর্থাৎ পৃথিবীতে যে কোনো দুটি জীব হুবহু কিন্তু একই রকম হতে পারে না, কোনো না কোনো রকম প্রকরণ বা ভেদ কিন্তু থাকবেই জীবদেহে, এটাই বলা হচ্ছে এখানে। যোগ্যতমের উদ্বর্তন, যোগ্যতমের উদ্বর্তন অর্থাৎ যেটা সার্ভাইভ করে বেঁচে থাকবে প্রকৃতিতে, সেটাই কিন্তু পরবর্তী ক্ষেত্রে অভিযোজিত হবে, এটাই বলা হচ্ছে এখানে এই যোগ্যতমের উদ্বর্তনের মাধ্যমে। প্রাকৃতিক নির্বাচন অর্থাৎ ন্যাচারালি যে সিলেক্টেড হবে, প্রাকৃতিক উপায় যে অনুকূল পরিবেশের মাধ্যমে বেঁচে থাকতে পারবে, নিজেকে অভিযোজিত করতে পারবে, ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে, এটা কিন্তু মেইন পয়েন্ট, এটাই তোমাদের প্রশ্ন ছিল। আচ্ছা, নতুন প্রজাতির উৎপত্তি। ওকে, এরপরে নতুন প্রজাতির উৎপত্তি ঘটবে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে, অনুকূল পরিস্থিতিতে যারা এই প্রকৃতিতে বেঁচে থাকবে এবং নিজেকে অভিযোজিত করতে পারবে বিভিন্ন অনুকূল পরিবেশের মাধ্যমেও, ঠিক আছে, নতুন প্রজাতির উৎপত্তি ঘটবে। চলো এরপরে নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে যাব। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, পরবর্তী প্রশ্ন কি বলছে, পরবর্তী প্রশ্ন, মানব মস্তিষ্কের ওজন কত? 1000 গ্রাম, 1350 গ্রাম, 1750 গ্রাম, 2000 গ্রাম। সঠিক উত্তর কোনটি হবে? বলো সঠিক উত্তর কোনটি হবে? মানুষের মস্তিষ্কের ওজন কত? মানুষের মস্তিষ্কের ওজন কত? মানুষের মস্তিষ্কের ওজন 1350 গ্রাম। অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। দেখো, মানব মস্তিষ্কের ওজন 1300 থেকে 1400 গ্রাম হয়ে থাকে। এই তোমরা রেঞ্জটা দেখবে, ঠিক আছে, একদম এক্সাক্ট হয়তো পাবে না, বাট তোমরা রেঞ্জটা মনে রাখবে। হৃৎপিণ্ডের ওজন যদি আমরা দেখি একই হবে 200 থেকে 300 গ্রাম। বৃক্কের ওজন অনেক সময় পরীক্ষাতে আসে 80 থেকে 180 গ্রাম এর মধ্যে হয়। সাধারণ রক্তচাপ যদি আমরা দেখি 120/80, আপার লিমিট 120 এবং লোয়ার লিমিট হচ্ছে 80। ব্লাড প্রেসার, আচ্ছা ব্লাড প্রেসার মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে বলতে পারবে? স্পিগমোম্যানোমিটার, ঠিক আছে, স্পিগমোম্যানোমিটার। শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কত? 500 থেকে 700 গ্রাম।